আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতেমা। কুড়িগ্রামে বাড়ছে সবকটি নদীর পানি। এরই মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুধকুমার ও তিস্তা নদীর পানি এখন বিপদসীমা অতিক্রম করেনি। পানি বাড়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। মৌলভীবাজারেও বাড়ছে নদী ও হাওরের পানি। এতে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। এদিকে কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 5 স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বন্যা অপরিবর্তিত রয়েছে হাওর তীরবর্তী জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলায়। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢলে মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে, তবে উজানে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি কমেছে। তবে 6টি উপজেলায় দুর্ভোগে আছেন লাখো মানুষ। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 48 ঘন্টা সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ফসলি জমিন অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। একবার আইছে পানি, আরেকবার আইছে পানি, আমরা যে বড় কষ্টত আছি। বাড়িটা 2 দিনও থাকতে পারলাম না, ওখানে আবার লইয়া দৌড়ে রাম। বন্যার কারণে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। কতবার মানুষ আশ্রয় কেন্দ্র যাইব আর আইব, গড়েতে পানি উঠলে পরে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে 25টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। গেল সোমবার থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে এসব বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির কারণে শিক্ষকরা যেমন ক্ষতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন, তেমনি পেনশন কর্তৃপক্ষ এ ব্যবস্থায় বহু গুণ লাভের হিসাব তুলে ধরছেন। এই বিভেদমূলক অবস্থানের কারণে উচ্চ শিক্ষাঙ্গনে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। আজও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে আছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সমস্যার সমাধানে বৃহস্পতিবার সকালে 7 থেকে 9 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুইয়া। বেতন স্কেলে আসা ছাড়া আমাদের গত্যন্তর নেই। আর একটা জিনিস যে 2015 সালে আমাদের সাথে যে জাতীয় বেতন স্কেলে যে আমাদের সাথে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদেরকে সুপার গ্রেড দেওয়া হবে, সেটা তো সিদ্ধান্তই হয়েছে, সেটা দিয়ে দেওয়া হোক। এটাই হলো আমাদের মূল দাবিগুলো। কালকে আমাদের আলোচনা সফল হয়, আমরা কালকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আমরা আবার ফেরত চলে যাবো। আমাদের শিক্ষকদের কাজ ক্লাসে যাওয়া, শিক্ষকতা করা, গবেষণা করা, শিক্ষার্থীদের পড়ানো। আন্দোলন করা তো আমাদের কাজ না। আন্দোলনের সর্বশেষ অবস্থা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম। আশিক, আমাদের জানাবেন যে শিক্ষকদের আন্দোলনের অবস্থা কি, এছাড়া যুক্ত করবেন যে দাবিগুলো নিয়ে কি বলছেন তারা। ধন্যবাদ আপনাকে। শিক্ষকরা যে টানা 3 দিন আজকে পর্যন্ত যে আন্দোলন করছেন, তারা বলছেন যে এটি হচ্ছে আর্থিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এক ধরনের বৈষম্যমূলক আচরণ, যেটিকে আসলে একই রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়ে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবেন, সেটি আসলে কখনোই কাম্য নয়। এবং তারা বলছেন যে কোটা আন্দোলন থেকে শুরু করে এবং শিক্ষার্থীদেরকে জিম্মি করে আসলে শিক্ষকদের আন্দোলন করার কোনো ইচ্ছা তাদের নেই। তারা কিন্তু এক প্রকার বাধ্য হয়েই এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে কিন্তু তারা এই আন্দোলনে এসেছেন। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছিল, যারা শিক্ষকদের আন্দোলন করছেন তারা কিন্তু বলছিলেন যে বিশেষ করে আজকে সন্ধ্যায় একটি সময় দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী একটি বৈঠকে বসবেন, কিন্তু সেটি কিছুক্ষণ আগেই আবার সময়টি পরিবর্তন করা হয়েছে, যেটি বৃহস্পতিবার মানে আগামীকাল সকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সেখানে যাবেন এবং সেই প্রতিনিধি দলটি হতে পারেন 7 থেকে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসবেন এবং সেখানে তারা যে প্রত্যয় স্কিম এবং বিশেষ করে অর্থ মন্ত্রণালয় যে জারিকৃত যে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের প্রত্যাহারের দাবিটাই তারা সবচেয়ে বেশি সেখানে তুলে ধরবেন এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন থেকে সরে আসবেন না, তারা তাদের আন্দোলনে থাকবেন এবং পরবর্তীতে আসলে বোঝা যাবে যে শিক্ষকদের সাথে যখন এই বৈঠক হবে কাল সকালে, সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্তটি আসবে যে তারা আন্দোলনে থাকছেন কি থাকছেন না এবং সরকার তাদের এই যে দাবি তারা কতটুকু মেনে নিলেন সেই বিষয়টি আসলে স্পষ্ট হওয়া যাবে। তো এই ছিল আমার কাছে
কলাভবন থেকে শিক্ষকদের আন্দোলনের খবর। ধন্যবাদ। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় 50 পাতার রায়ের পর্যবেক্ষণের সময় এই নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, সাজা কখনো স্থগিত হয় না। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন ডক্টর ইউনূস। গত 16 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এরপর 23 মে ডক্টর ইউনূসের জামিন 4 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আগামী 9 জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ওবেদুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে তারেক মাসুদের পরিবারের শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। গত বছরের 11 অক্টোবর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা আপিলের শুনানি শুরু হয়। 2017 সালের 3 ডিসেম্বর ওই মামলায় রায় দিয়েছিলেন আদালত। এতে তারেক মাসুদের পরিবারকে 4,61,75,452 টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। পরে বাস মালিক পক্ষ ক্ষতিপূরণ রায় স্থগিত চেয়ে একটি লিফটও আপিল করলে আপিল দেওয়ার অনুমতি দেওয়া হয়। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চলছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়া রহমান। জিয়া, আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে পেনশন স্কিমের যে দাবি, যে প্রত্যাহার করে যে দাবিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে, সেই আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে। আমরা যদি দেখি তৃতীয় দিন আন্দোলন আছে, তৃতীয় দিন তারা পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। পাশাপাশি আমরা যেটা দেখছি যে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা ওই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং তারা, আমি যেখানে আছি আপনি যদি দেখেন যে এখানে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ তাদের এই কর্মবিরতি এবং আন্দোলন করছেন এবং তারা প্রতিবাদ সভা করছেন। তারা যেটি বলছেন যে প্রত্যয় যে পেনশন স্কিমটি বর্তমানে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটিকে তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলতে চাচ্ছেন যে এই ধরনের পেনশন স্কিম তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং তাদের যে দাবি, তারা আগে যে যেভাবে পেনশন পেতেন সে আগের যে পেনশন স্কিম সেভাবে তাদেরকে দেওয়া হোক এবং তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আমরা এখানে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি, উনি যেটি বলবেন যে কি আজকের আন্দোলন, আপনাদের আজকের আন্দোলন নিয়ে আজকে কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আইনের মধ্যে একটা পেনশন ব্যবস্থার মধ্যে ছিল, কিন্তু প্রত্যয় স্কিমের মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সবাই দেখতে পেলাম যে এখানে আর্থিকভাবে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে, যে কারণে সারা বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন মনে করলো যে এই পেনশন বৃদ্ধিতে আমাদের সংযুক্ত হওয়া, আমাদের কোনো মতেই অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য সম্ভব নয়। সেই জন্য আমরা সরকারের প্রতি জোর আবেদন জানিয়েছি যে প্রত্যয় স্কিমে এই বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্তি বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সাথে আপনি যেটি শুনছিলেন যে শিক্ষকদের মতো কর্মচারী এবং কর্মকর্তা যারা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তারাও যেটি বলছেন যে প্রত্যয় স্কিম যে পেনশন স্কিম সেটিকে বাতিল করে বর্তমানে আগের যে তারা পেনশন যেভাবে পেতেন সেটি চালু করা হোক এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। সাথী, ধন্যবাদ।
চট্টগ্রাম মহানগরীতে ডিমের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু ডিম নিয়ে যে নৈরাজ্য শুরু হয়েছে তা কিন্তু এখনো বন্ধ হয়নি। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট কিন্তু ডিমের বাজারটিকে অস্থির করে রেখেছে। আমরা কিছুক্ষণ পরেই এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কিন্তু বিভিন্ন দোকানের কাগজপত্র দেখছেন এবং সেই সাথে ডিমের বাজার অস্থির এবং কেন ডিমের এত দাম সেটা যাচাই বাছাই করছেন এবং এখনো পর্যন্ত কাউকে আসলে কোনো ধরনের জরিমানা করা হয়নি। তো কাগজপত্র দেখছেন, হয়তো কাগজপত্র দেখে এরপরে তাদেরকে জরিমানা করা হবে এবং অনেকেই কিন্তু আসলে ডিমের কত করে ডিম ক্রয় করেছেন সেই দোকানিরা সেটা কিন্তু আমাদেরকে বলতে চায়নি। আমরা বেশ কয়েকটা দোকান আসলে ঘুরেছিলাম, কয়েকটা দোকানের সাথে কথা বলেছিলাম, তারা আসলে ডিম কত করে ক্রয় করেছে এবং কত করে বিক্রয় করছে সেটা কিন্তু আমাদেরকে বলেনি। তবে একটা দোকান বলেছেন, সেটি হচ্ছে যে তারা কিন্তু 10 টাকা 70 পয়সা করে পাইকারি রেটে বিক্রি করছেন পাইকারিতে, এবং খুচরাতে বিক্রি হচ্ছে সেটা কিন্তু 12 টাকার উপরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও গ্রামগঞ্জে কিন্তু 12 টাকা 50 পয়সাও বিক্রি হচ্ছে, আবার গ্রাম থেকে একটু কাছাকাছি শহরের কাছাকাছিতে সেখানে কিন্তু 12 টাকাতেও বিক্রি হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে আসলে ডিমের যে অস্থিরতা সেটা কিন্তু কোনোভাবেই চট্টগ্রামের বাজারে কমেনি। তবে কবে নাগাদ আসলে কমবে সেটাও বোঝা যাচ্ছে না, এবং একই সাথে যে শুধু ডিম সেটাও না, নিত্যপণ্য যেগুলি আছে সেগুলির বাজারেও কিন্তু খুব অস্থিরতা বিরাজ করছে। এবং আমি সকালবেলা দেখলাম পাইকারিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ 90 টাকা এবং দেশি পেঁয়াজও বিক্রি হচ্ছে 92 টাকা, এবং একই সাথে আলু বিক্রি হচ্ছে 60 টাকা, রসুন বিক্রি হচ্ছে 190 টাকাতে। বোঝা যাচ্ছে যে আসলে কোনোভাবেই চট্টগ্রামের যে বাজার সেটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে না। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বারবার অভিযান চালানো গেলেও কিন্তু কোনো নিয়ন্ত্রণ আসছে না। যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ পর্যন্ত। তবে অভিযানের সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে আরও পরবর্তীতে জানাবো বলে মনে করছি। এই ছিল আমার কাছে অভিযান নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আইসিটি ডিভিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া শুরু করেছে আইসিটি মন্ত্রণালয়। জি ব্রেইন নামে একটি জিপিটি প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। কিছুটা চ্যাট জিপিটির আদলে নির্মিত এই এআই সেবার মাধ্যমে সরকারি বিভিন্ন ধরনের তথ্য পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে আরও দ্রুত গতিতে গ্রাহক পর্যায়ে সন্তোষজনক তথ্য পৌঁছে দেওয়ার আশা করা হচ্ছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নতুন এই জিপিটি প্ল্যাটফর্মের উদ্বোধন ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি। আমরা সরাসরি আবার চলে যাচ্ছি সেখানে। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। বন্যা পরিস্থিতি জানাতে সিলেটে আছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামীম, বন্যা পরিস্থিতির বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ। বলছিলেন আসলে সিলেটে বন্যা পরিস্থিতির মূল পূর্বাভাস ছিল যে বেশিরভাগ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, তবে গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর আগের 24 ঘন্টাতে 295 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, এবং এ কারণেই আসলে এখানকার বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতির মুখে পড়ে। সিলেট শহরের মধ্যে বন্যা পরিস্থিতি খুব একটা খারাপ নয়, তবে সীমান্তবর্তী যেসব এলাকা আছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই খারাপ। কৃষিজ জমি পানির নিচে তলিয়ে গিয়েছে এবং ঈদ পরবর্তী সময়ে বন্যা হওয়ার কারণে এখানে পর্যটন শিল্পের যে ব্যবসা ছিল সেটাও কিন্তু অনেকটা নিম্নগামী। সবকিছু মিলিয়ে বন্যা কিন্তু অনেকটাই ক্ষতি করে দিয়েছে এখানকার জনজীবনে। পাশাপাশি বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে মানবিক বিপর্যয় সেটা কিন্তু আরো দীর্ঘায়িত হতে পারে। সব মিলিয়ে এখানকার মানুষ একটা আশঙ্কার মধ্যে বসবাস করছেন এবং তারা আশা করছেন খুব দ্রুততম সময়ের মধ্যে তারা যেন বন্যা পরিস্থিতি থেকে রক্ষা পান। ফাতিমা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।